সবার আগে জানাই নমস্কার। তো সকলের লাইফে অনেক কিছু অনেক প্রবলেম থাকে, অনেক সমস্যা থাকে। তো আমি আজকে আমার লাইফের কিছু ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো ফার্স্ট যেটা বলবো, তোমাদের যদি একটু হাতে সময় থাকে তো আমার ভিডিওটি একটু দেখে নিও। যখন আমি ছোট ছিলাম, আমার মা বাবার কাছে আমি আর আমার ভাই, মানে দুজনেই ভাই বোনে সুন্দর আমরা দিন কাটিয়েছিলাম। আর আমার মা বাবার ভালোবাসা করে বিয়ে হয়। তো একটা সময় আসে যখন আমার বাবা আমার মাকে দেখতে পারে না দু চোখে। তো কখনো রাগারাগিতে সবজি ঢিল মেরে ফেলে দেয়, বাটি সবজি ফেলে দেয়, কখনো মারধর করে, কখনো এইভাবেই দিন কেটে গেছে। তো একটা সময় এরকম আসে কি আমি ঠিক বলতে পারবো না, কি পাড়ার মানুষগুলোই হতে পারে যে আমাদের সংসারটাকে হয়তো মানে ভালো দেখতে পেয়ে ওদের সহ্য হচ্ছে না। অনেকেই অনেক কথা বলে কি পাড়ার মানুষগুলো কিছু করলে নাকি তখন সংসারে অশান্তি বেশি হয়। তো ঠিক বলতে পারবো না বন্ধুরা কী থেকে কি হয়ে গেল। তো আমার মা আমার বাবার সাথে মানে একটা সময় আসে, তখন আমি ক্লাস 5-এ পড়ি আর আমার ভাই 2-এ পড়ে। তখন মানে এত সুন্দর একটা সংসার, তাই না বলো? একটা ছেলে আর একটা মেয়ে, কত সুন্দর ভাই বোনের মানে একটা কি সুন্দর সংসার। তারপরে হলো ছাড়াছাড়ি হয়ে যায় একটা সময় আমার মা আর বাবার সাথে, কারণ আমার বাবা ছিল বেঙ্গলি আর মা ছিল এসএমএস। তো তাই জন্য হয়তো এরকম হয়েছে, কিন্তু কিছু বলতে পারছি না বন্ধুরা, তখন ছিলাম অনেক ছোট। এগুলো জিনিস নিয়ে কিছু মাথায় নেই যে মার কী জন্য এরকম হলো, বাবার কেন এরকম ছাড়াছাড়ি করতে লাগলো। তো ঠিক আছে, ভালো, এইভাবে বড় হতে লাগলাম, পড়াশোনার দিকে মন দিলাম, ঠিক মতন পড়াশোনাও করলাম। তারপরে মানে এই আমার যখন মা মানে বাবার সাথে মানে ছাড়াছাড়ি হয়ে যায়, তো আর 1 বছরের মতন আমরা খুবই কষ্ট করেছি। বাবা আমাদেরকে খাবার রেঁধে দিয়েছে, যখন বাবা কাজ থেকে আসে তখন মানে বাবা রান্না করে দেয় আমাদেরকে। তো কখনো খেতে ইচ্ছা করে, কখনো খেতে ইচ্ছা করে না, তো এইভাবেই দিন কেটে যায়। আর আমার বাবা করতো মাছের বিজনেস। তো কখনো স্কুল থেকে আসতাম, খাওয়া দাওয়া করতাম না ঠিক মতন, এইভাবে নিজের যত্ন নিতে পারতাম না। তো আমার বাবা ডিসাইড করে কি মানে ওদের যত্নটা কে করবে, আমি তো কাজে চলে যাই। তো তার জন্য আমার বাবা আরেকটা মানে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয়। তারপর নতুন মা আমরা পাই। তো এই মা আমাদেরকে ভালোই আদর করে, মানে কোনোভাবেই খারাপ ব্যবহার বা হিংসে ওইগুলো কিছু করেনি, যেহেতু মিথ্যা কথা বলবো না। কারণ শুনেছি সৎ মা নাকি অনেকটাই মানে খারাপ হয়, 4 ভাগের 1 ভাগ ভালো হয় আর কি, 3 ভাগই খারাপ হয়। কিন্তু আমি বলবো যে আমার সৎ মা আমি যেটা পেয়েছি, তো 4 ভাগের 3 ভাগই ভালো পেয়েছি সেটা বলতে গেলে। তো তারপর কি বলবো তোমাদের, তো ঠিকই ওইভাবে আমাদের সংসারটা চললো ঠিক মতন। তো চলার পরে আর আমরা না গ্রামে থাকতাম, মানে আমাদের গ্রামের নাম হচ্ছে শিমলাগুড়ি। তো বঙ্গাইগাঁও ডাংতলা সাইড পড়ে। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম একটু শহরের দিকে চলে গেলাম। তারপর আমরা থাকতাম ভাড়া, ঠিক আছে। আমার বাবার নিজের বাড়ি বলে কোনো বাড়ি ছিল না, তো ভাড়া থাকতাম। তারপরে দিয়ে ঠিক মতন পড়াশোনা করতে লাগলাম, ঠিক আছে। আমাদের যত্ন নেওয়ার জন্য আমার বাবা একজন মানুষ আমাদেরকে দিয়েছে ঠিক মতনই। তারপর যখন 7, 8, 9, 10-এ উঠলাম, তখন আমরা ওখান থেকে আরেকটু শহরে চলে যাই। তো তখন তারপর আমাদের মানে ভালোই সব কিছু চলছিল। চলার পরে দিয়ে সেকেন্ড ইয়ারে যখন আমি উঠলাম, তো তখন মানে আমাদের যেটা সময় থাকে না একটা সময়, তো কি বলে এটাকে, 16, 17, 18 বছরের মধ্যে মানে একটা সময় থাকে, যেই সময়টাকে আমরা নিজেরা নিজেদেরকে আটকে রাখতে পারি না। তো হয়তো ওরকম সময়ে আমাদের টিউশনি থাকে, খেলাধুলা করতে ওরকম মন না চাইলেও মানে খেলা, তখন তো আমরা বড়ই হয়ে যাই পুরো। তো খেলাধুলা মন না থাকলেও কিন্তু টিউশন যাওয়া, দুটা দুটা করে টিউশন থাকে আর স্কুল থাকে, তো সময়টা খাওয়ার সময়টা পর্যন্ত আমরা পাই না। তো এরকম একটা সময় যায়, তখন হয়তো কাউকে আমরা ভালো লেগে যাই, বা আমরা মানে আমাদের কাউকে ভালো লেগে যায়, তো কারোর সাথে একটু ভালো মতো কথা বলতে ইচ্ছা করে, এইগুলো হয় তাই না? তো তখন ওই সময় যদি তুমি কারো ভালোবাসাতে পড়ে যাও, তো তখন ওখান থেকে ঘুরে আসা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো যাই হোক, সেকেন্ড ইয়ারে যখন আমি পড়লাম, তো পড়ার পরে আমার লাইফে আমার মানে আমি যাকে এখন বিয়ে করেছি মানে আমার ভালোবাসা, তো ওর সাথে আমার মানে হঠাৎ করে একদিন আমাদের পাড়ার মধ্যে ফার্স্ট বাড়ি আমরা ভাড়া থাকতাম, তো ওই পাড়াতেই ওদের লাস্ট বাড়ি ছিল। তো ওইখানে
আমাদের একবারে যখন আমরা সবাই মিলে থাকি তখন সবার সাথে পরিচয় কথাবার্তা থাকে, তাই না? তো ওরকমই একটা ব্যাপার তো ছিল ওদিন, মানে মার্চ মাসে হোলি ছিল। হোলির দিনে তো আমরা না সবাই গুরুজনদের পায়ে মানে আবির ছোঁয়াই, তো ঠাকুরেরকেও দেই আমরা, আর গুরুজনদের কাছেও আমরা আবির পায়ে দেই। তো তখন গুরুজনদের কাছে আবির দিতে ওদের বাড়ি আমরা ওর মা বাবার কাছে গিয়েছিলাম। তো তখন আমি এই আমার সৎমাকে নিয়ে, আর ওখানে একটা কাকি ছিল তাকে নিয়ে আমি গেছিলাম। তো ওদের কাছে আমি আবির দিয়ে চলে আসছি। তখন ওর সাথে আমার আমার ভালোবাসার সাথে আমার দেখা হয়। তো ও তখন আমাকে মানে গালে আবির লাগিয়ে দিয়েছিল। ওই তখন থেকে আমার ওর সাথে পরিচয়। তো হঠাৎ করে আমার সাথে পরিচয় হওয়ার পরে একদিন মানে আমার কাছে আমার মোবাইল ছিল না। তো আমার বাবা, আমি বড় হয়েছি ঠিক আছে, কিন্তু মোবাইল জিনিসটা কখনো পছন্দ করতো না আমার বাবা, যে আমার মেয়ে মোবাইল ইউজ করবে এই জিনিসটা কখনোই পছন্দ করতো না। তার জন্য আমাকে কোনোদিন মোবাইলটা কিনেও দেয়নি। তো তারপরে মানে একটা কিপ্যাড মোবাইল, আমি জানি না, আমার এখনও মনে নেই যে আমি মোবাইলটা কোথা থেকে জোগাড় করেছিলাম। একটা 100-200 টাকার মধ্যে একটা মোবাইল আমি জোগাড় করেছিলাম, কিপ্যাড মোবাইল। তো ওই মোবাইল দিয়ে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। তো তখন আমার ভালোবাসার সাথে আমার ফেসবুকে কথাবার্তা হয়, তখন ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেয়। ঠিক আছে, এইভাবেই আমাদের চলে যায় মানে 9.5 মাস চলে যায় রিলেশনে। ও বাইরেই থাকে, অরুণাচলে কাজ করতো। তো ওখান থেকে আমাদের ভালোবাসা চলতে থাকে। তারপর হঠাৎ করে একটা সময় আসে, ও যখন বাড়ি চলে আসে, আমার মানে তখন সেকেন্ড ইয়ারের এক্সাম আরম্ভ হয়েছিল। তো তখন আমাকে এক্সাম দিতে যাওয়ার সময় ও আমাকে গাড়ি করে মানে ওর স্কুটি ছিল, স্কুটি করে আমাকে পৌঁছে দিত মানে এক্সাম দেওয়ার জন্য। তো তখন ওইগুলো নিয়ে ওর মা আমাকে দেখে, দেখে বলে কি যে তুই আমার ছেলের সাথে ঘুরছিস কেন, তুই আমার ছেলের কেন বাইকে বসেছিস, তো আমি তোর পা ভেঙে দেবো, আমাকে এই কথা বললো। আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ওকে আমার ভালোবাসাকে আমি বললাম যে ঠিক আছে তুমি রিলেশনটা বন্ধ করে দাও। আমি অনেক কান্না করলাম এই জন্য, কি ওর মা আমাকে বললো ঝাড়ু দিয়ে পেটাবে বলে। তো ঠিক আছে, তারপর এইভাবে ও আমার রিলেশনটা আমার সাথে রাখলো। তো রাখার পরে ও আমাকে ছাড়েনি, যেহেতু অনেকটা ভালোবেসে ফেলেছিল তাই জন্য আর কি ছাড়তে পারেনি। তো ভালোবাসাটা এমনই একটা জিনিস, কারো প্রতি যদি তোমার মায়া লেগে যায় না, তাকে ছাড়া অনেকটাই কষ্টকর ব্যাপার। হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝি। তারপর হলো পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে এই কথা শোনার পরে ঠিক আছে আরও কয়েকদিন রিলেশন আমাদের চললো, চলার পরে দিয়ে তো তখন একটা সময় যখন এই কথাগুলো আমার বাবা জানতে পারে কি ওর সাথে আমি নাকি ঘুরতে গিয়েছিলাম। তো এই কথাগুলো জানতে পেরে তো আমার বাবা আমার এই সৎমাকে বলে যে তুমি কি করবা করো। তো আমার বাবা চাই কি তুমি যদি পড়াশোনার মন নিয়ে থাকো তো পড়াশোনা নিয়ে থাকো, আর যদি তোমার অন্য কিছু মাথা আছে তো তুমি মানে কি বলবে আর, মানে বাবার বলার কিছু নেই। বাবা চায় যে পড়াশোনা করে থাকলে থাকো বাড়িতে, আর না হলে আমার সৎমাকে বলে নাকি ওকে বিয়ে দিয়ে দাও। তো এরকম একটা কথা বলেছিল। তো আমার মাও অনেক পাত্রপক্ষ নিয়ে আসছিল দেখানোর জন্য, কিন্তু আমার কিছুতেই মন ছিল না, কারণ আমি আমি ভালোবাসতাম, আমার ভালোবাসা অন্য ছিল। তো তার জন্যই তখন এই যা আমার যে ভালোবাসা ছিল তার বাড়িতে আমাদের ঘরের থেকে যাই হোক কথা বলতে যায়। তো ওরা তখন বলে কি আমরা 2 বছর পরে আমরা বিয়ে করাবো ছেলেকে। তো এই কথা শোনার পরে মানে আমাদের ঘরের মানুষ রাজি হয়নি। তো আমাদের ঘরের মানুষ চাইছিল কি এতটা উৎপাত করা ঠিক না, ঠিক আছে, তো হয় ওকে ছেড়ে দাও, নাহলে তুমি পড়াশোনা করো, এইভাবে আমাকে বলছিল। তো হঠাৎ করে একদিনকার ঘরে মানে আমার মানে ভালোবাসার সাথে আমার মানে ঝগড়া হয়ে যাওয়ার পরে আমি ঘরে একদিন বসে কাঁদছিলাম, তখন আমার মা আর বাবা দেখে আমাকে বলল যে ছেলেকে গালি দিল, ছেলেকে বলল যে আমি তোমাকে থানায় দেবো। তো তার জন্য আমি মা মানে বাবাকে আমি বললাম কি যে তুমি ওকে কিছু বলো না, তো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। তারপর আমি বাড়ি থেকে চলে গিয়ে ওর সাথে আমি বয়েগাঁও মানে মানে কি বলে এটা বাগেশ্বরী মন্দির যে আছে, তো ওইখানেই আমি বিয়েটা করেছিলাম। তো ঠিক আছে, বিয়ে হলো, হওয়ার পরেও তারপরে দেখো সবার ঘরের থেকে এই জিনিসটা আছে যে আমার বড় ছেলেকে আমার মানে ভালোবাসা যে ছিল ও ছিল বাড়ির বড় ছেলে। তো সবার মনে একটা আশা থাকে কি আমি বড় ছেলেকে আমি অনেক কিছু দিয়ে বা অনেক কিছু মেয়ের বাড়ি থেকে আদায় করে, তো এগুলো নিয়ে আমি আমার ছেলেকে বিয়ে করাবো। তো যাই হোক আমাদের হয়তো অতটা সামর্থ্য ছিল না, কারণ আমার বাবা মাছ বিক্রি করতো। তো যাই হোক যেমনি হোক মানে কিছু আমাদের বাড়ি থেকে ওরা পায়নি, তার জন্য মানে ওদের মনে একটু দুঃখ কি হয়তো ধুমধাম করে ওরা বিয়েটা দিতে চাইছিল, কিন্তু ওদের আশাটা পূরণ হয়নি। তো আমি যাই হোক বিয়ে করে ওদের বাড়িতে উঠলাম, প্রথম প্রথম ভালোই চলছিল, তারপরে দিয়ে যেটা অশান্তি শুরু হলো, অনেকটাই অশান্তি ওদের বাড়িতে মানে সহ্য করতে হলো। তারপরে আমার একটা ফুটফুটে সন্তান ছেলে সন্তান জন্ম হয়। তো ওইভাবেই দিনটা পার হয়ে যায় ভালো করে ছেলেকে নিয়ে। তো 6-7 মাস ছেলে যখন হলো তখন কেনা আমার হাতে এই যে টিউমারটা দেখতে পাচ্ছ, এই টিউমারটা আমার হাতে হলো। তো
আগে ছোট থেকে বড় হয়েছি, কখন এই জিনিসটা আমি দেখিনি, কিন্তু হঠাৎ করে আমার হাতে হলো। যাই হোক, এটা অপারেশন ছিল আমার, অপারেশন করে নিলাম তারপরে, ঠিক আছে। তারপরে হলো গিয়ে আমার হাজব্যান্ড না ঘরের থেকে কিছু কথা তখন মানে ও শুনতে পারতো না। যখন যদি আমাকে কেউ কিছু বলতো, ওদের ঘরের মানুষগুলো যে কেউ কিছু একটু বকাবকি করতো আমার ঘরের থেকে, তখন আমাকে মেনে নেয়নি যে আমার ছেলে হয়েছে তবুও রাগ ঠান্ডা করে আমাদেরকে, আমার স্বামীকে, আমাকে, বাচ্চাকে মেনে নিয়ে ঘরে ডেকে খাওয়ানো, এগুলো কখনো কিছু করেনি। তো তার জন্যই মানে আমার স্বামীকে যদি আমি কিছু কান্না করে কিছু বলতাম যে আমাকে বকাবকি করেছে বা কি, ওর সাথে একটু দুঃখ শেয়ার করতাম, হয়তো ওর মাও ওকে এই কথাগুলোই বলতো, কিন্তু ও এই জিনিসগুলো পছন্দ করতো না। তার জন্য ও হয়তো চেয়েছিল কি আমি যদি একটু বাইরের মানুষের থেকে কিছু একটু শান্তি পাই কথা বলে, তো ওই জিনিসটা ও ভালো বলে মনে করেছিল। এইভাবে এইভাবে দিনগুলো কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি ও আমার সাথে ধরা পড়ে যায় কি কারোর সাথে ও কথা বলছিল। তো এইগুলো জিনিস নিয়ে অনেক কান্নাকাটি করি আমি। তো কান্নাকাটি করার পরে তো ও আমি এরকম ছিলাম মানুষটা কি এমন একটা সময়ে যে আমি কাজগুলো জানতাম না, মানে আমাকে সব কাজ করতে হতো। তো ওইগুলো কাজ নিয়ে, বাচ্চা নিয়ে আমাকে মানে সারাটা দিন কেটে যেত। তো আমি রাত্রে বিছনায় পড়লে কখন আমার ঘুম চলে আসে আমি ঠিক জানতাম না। তো হয়তো ও ঠিক মতো আমার থেকে সময় চাইলেও পারতো না কি আমার সামনে একটু এসে বসো বা কিছু। তো এরকম একটা কথা। তারপরে হয়তো ও এরকম ডিসিশন একটা নেয় কারোর সাথে কথা বলে যদি আমি একটু শান্তি থাকি। তো এরকম একটা দিন যায়, ঠিক আছে। তারপরে হলো আমি অনেক কান্না করি, অশান্তি হয় জানতে পারার পরে। পরে আমি একদিন বাবার বাড়িতে চলে যাই। তারপর ওখান থেকে আমি ভেবেছি যে ও আমাকে হয়তো যদি কখনো ওকে ভালো লেগে থাকে যে না আমি আমার বউকে নিয়ে আসি, তো ও নিয়ে আসবে। তো এমন একটা হয়ে গেল কি ও আমাকে আর নিয়ে আসলো না বাবার বাড়ি থেকে। তারপর বাবার বাড়িতে থেকে থেকে আমি 9টা মাস মানে পুরো বোর হয়ে গেছি কি, আর আজ আমাকে থাকতে মানে থাকাই যাচ্ছে না, এরকম একটা দিন আমার হচ্ছে এসে পড়লো। তখন বাবা আমাকে বললো কি যে তুমি তোমার মার কাছে চলে যাও। আমার মা যখন আমার বাবার সাথে ছাড়াছাড়ি হয় তখন মানে আমার মা গুয়াহাটি কাজে চলে যায়, ঠিক আছে। তো গুয়াহাটি কাজে চলে যায়, তখন মানে আমি ভাবলাম ঠিক আছে আমি তাহলে মার কাছে চলে যাই। আমার বাবা বললো কি তুমি যখন সেকেন্ড ইয়ার পাস করেছো তো তুমি একটা ভালো কোম্পানিতে জব করতে পারবে। তাই ভেবে ঠিক আছে আমি চলে গেলাম। আর বাচ্চাটা ছিল না আমার কাছে, বাচ্চাটা ওর কাছেই ছিল। যাই হোক আমার হাজব্যান্ডের কাছেই ছিল, কারণ বাবা বলেছে তুই ওর সাথে রাখ বাচ্চাটা। তো এই কথা ভেবে আমি বাচ্চাটা ওর কাছে রাখলাম। তারপর যাই হোক আমি বাইরে গিয়ে গুয়াহাটি গিয়ে মার কাছে থেকে কাজ করলাম, কিছু টাকা হাতে এলো। তো টাকাগুলো হাতে আসার পরে রাখলাম কিছু টাকা। তো কিছু সময় কিছু ড্রেসপাতি কিনে কী করে তারপর বেশ কিছু যখন যে আমার রিলসগুলো আমি বানাই দেখতে পারবে তোমরা, আমার মা আমাকে হেল্প করে কাপড়গুলো। আমার হাজব্যান্ডকে আমি অত জোর দিই না। তো আমার হাজব্যান্ড যেইটুকু করে মানে আমি ভাবি ঠিক আছে তুমি যতটুকু পারো ওইটুকুই করো। তো যাই হোক কিছু টাকা জমা হচ্ছিল ব্যাংকে। তারপর ওখান থেকে 9 মাস হওয়ার পরে আমাকে আমার বর নিয়ে আসে। তো বলে যে তোমাকে আমি নিয়ে আসবো। তো নিয়ে আসে, নিয়ে আসার পরে মানে আমাকে নিয়ে ভাড়া ঘরে থাকতে চায়। তখন আমার মা বলে কি তোমার দাদুর বাড়িটা এমনি পড়ে আছে, তো তুমি ওখানে একটা সরকারি ঘর আছে, তো তুমি ওখানে থাকো, আমি তোমাকে ওখানে প্লাস্টার করে ঘরটা থাকার মতো বানিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম ঠিক আছে চলো। তারপরে ওখানে আমি আসলাম, আসার পরে এখানে থাকছি। তো যাই হোক ভালোই সংসার চলছে আমাদের তিনজনের, ছেলে আমি আমার স্বামীকে নিয়ে ভালোই আছি এখানে। যাই হোক, তো বন্ধুরা আমি জানি না তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো। তো আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটু পাশে দেখো সবাই। আমি অনেক আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, একটু এগোতে চাই আগে, জানি না জীবনে কি ঘটবে আর কপালে কি আছে। তো আমার স্বামী মানে 3-4টা কাজ জানে আর কি। কখনো মানে পিলপিলি চালায়, কখনো ফুলের কাজ করে, কখনো ক্যাটারিং কাজ করে, কখনো মারুতি কার নিয়ে দূরে দূরে ভাড়া নিয়ে যায়। তো এগুলো করে আর কি। তো এইভাবে সংসারটা চলে যাচ্ছে। বন্ধুরা তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো। তো সবাই ভালো থেকো বন্ধুরা। আর আমার লাইফের এইটুকু কথাই তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে যদি সবটা বলতে যাই। রাখছি তাহলে।